এবার ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের গোপন তথ্য ফাঁস করে দিলেন আমেরিকা। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে সকালে এনসিপির সঙ্গে পল কাপুরের বৈঠক ছিল, সেই বৈঠকটা বাতিল হয়ে গেছে। কেন বাতিল হলো, কেন এই বৈঠকটা হচ্ছে না কিংবা হলো না, সেটা মার্কিন কর্তৃপক্ষ চায়নি নাকি এনসিপি বৈঠক করতে চায়নি? ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তা এখন নতুন সরকারের জন্য হয়ে উঠেছে গলার কাটা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সবচেয়ে শীর্ষ কর্মকর্তা পল কাপুর এখন ঢাকা সফর করছেন। ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় এসেছেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, আগে ভিডিও দেখেছি তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। দর্শক, 3 দিনের সফরে এখনো ঢাকায় অবস্থান করছেন যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, তখন গত রাতে গভীর রাতে একটা খবর সামনে এসেছে। সেই খবরটা হচ্ছে আজকে সকালে এনসিপির সঙ্গে পল কাপুরের বৈঠক ছিল, সেই বৈঠকটা বাতিল হয়ে গেছে। কেন বাতিল হলো, কেন এই বৈঠকটা হচ্ছে না কিংবা হলো না, সেটা মার্কিন কর্তৃপক্ষ চায়নি নাকি এনসিপি বৈঠক করতে চায়নি, ব্যাপারটা বেশ ঘোলাটে। চলুন, কেন এটা বাতিল হলো কিংবা গণমাধ্যম কি বলছে, এটা আদৌ আর হওয়ার সম্ভাবনা আছে কিনা একটু বুঝে দেখি, জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ সফরে পল কাপুর, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি ঢাকাতে রয়েছেন। আজকেই তিনি সফর শেষ করে উড়াল দেবেন আমেরিকায়। আজকে যখন উড়াল দেবেন তখন আমরা গত রাতে নিশ্চিত হয়েছি যে আজকে সকাল 10টায় এনসিপির সঙ্গে যে বৈঠকটা নির্ধারিত ছিল সেই বৈঠকটা হচ্ছে না। এই খবরটা নিশ্চিত করছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত। মানে পল কাপুর তো আর মানে আজীবনের জন্য আসেননি কিংবা 1 মাসের সফরে আসেননি। আজকেই তিনি সফর শেষ করে চলে যাচ্ছেন আমেরিকায়। যখন চলে যাচ্ছেন তখন এই সফরে আর এই বৈঠক হচ্ছে না। কিন্তু কেন বৈঠক হচ্ছে না? মার্কিন কর্তৃপক্ষ এটা করতে চাইলো না নাকি এনসিপি করতে চাইলো না? কি বলছে গণমাধ্যম বলছে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। রাতে দলের দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে, অর্থাৎ এনসিপি থেকে এটা জানানো হয়েছে যে এটা স্থগিত করা হয়েছে। বার্তায় বলা হয় বৃহস্পতিবার সকাল 10টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত 8টার পর 3 দিনের সফরে মূলত ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই পল কাপুর গতকালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী গতকালকে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন। সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি, প্রফেসর ইউনূস সরকার ক্ষমতা শেষ করার মাত্র 72 ঘন্টা আগে যে চুক্তি করে গিয়েছিলেন, সেই চুক্তির ব্যাপারে নাকি বিএনপি জামাতের মতামত নেওয়া হয়েছিল এবং বিএনপি জামাত নাকি রাজি হয়েছিল চুক্তির ব্যাপারে। মেটিকুলাস ব্যাপার। যদি এই চুক্তির ব্যাপারে চুক্তির আদ্যপান্ত না জেনে বিএনপি জামাত রাজি হয়ে থাকে, তাহলে কেন রাজি হয়েছিল? রাজি হওয়ার কারণ কি এটা যে মার্কিন কর্তৃপক্ষকে নির্বাচনের 2-3 দিন আগে অখুশি করতে চায় না কোনো পক্ষই। এই চুক্তির ফলে যারা ক্ষমতায় আসবে তারা যে বিপাকে পড়ে যাবে সেটা তো দুই দলেরই জানার কথা। আর বিএনপি জামাত যেহেতু জানে, এই কথা ডক্টর খলিলুর রহমান নিজেই বলেছেন, সেহেতু এনসিপির তো আগেই জানে, মানে এনসিপি তো সরকারের সিদ্ধান্ত মানেই তো এনসিপির সিদ্ধান্ত, এটা এক ধরনের গত 1.5 বছরে এটা প্রমাণিত সত্য। সুতরাং এনসিপির জামাত বিএনপি, মূল পক্ষটা হচ্ছে বিএনপি, যে জামাত এনসিপি সরকার যেটা করবে সেই ব্যাপারে তাদের ইয়েস সিগন্যাল থাকবে, সেটাই স্বাভাবিক, আমরা 1.5 বছরে সেটাই দেখেছি। কিন্তু বিএনপি একটা ফ্যাক্টর ছিল, সেই বিএনপি নাকি রাজি হয়েছিল, কিন্তু বিএনপিকে জানতো না যে এই মানে চুক্তি যেটা হতে যাচ্ছে সেই চুক্তির ফলে নতুন সরকারে তারা আসলে তারা বিপাকে পড়ে যাবে এবং সেই চুক্তি নিয়ে নতুন করে তাদের ভাবতে হবে, এই প্রশ্নটা আসে। এবার আসা যাক, পল কাপুরের সঙ্গে এনসিপির মিটিংটা হলো না। এনসিপির তরফ থেকেই, দলের তরফ থেকে এটা জানানো হয়েছে যে সকাল 10টার মিটিং স্থগিত করা হয়েছে, তার মানে এই মিটিংটা হচ্ছে না। এই মুহূর্তে আমেরিকা ইরান যুদ্ধ চলছে। আমরা দেখেছি আমেরিকা ইরান যুদ্ধ চলার প্রেক্ষাপটে এনসিপির নেতারা আনঅফিসিয়ালি বিভিন্ন সভা সেমিনারে আমেরিকার বিরুদ্ধে মানে আমেরিকার বিরুদ্ধে তো না, ইরানে কেন হামলা হচ্ছে, কেন মানুষ মারা হচ্ছে, এই ধরনের কথা বলা হচ্ছে। এবং তাদের যারা জোট, মানে তাদের জোট সঙ্গী যারা ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন থেকে অর্থাৎ ছাত্র শিবির থেকে বলা হচ্ছে, ইনকিলাব মঞ্চ থেকে বলা হচ্ছে যে এর মানে বিহিত করা হবে, এর ব্যবস্থা নেওয়া হবে, এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। জামাতের এক নেতা বলেছেন যে এই মানে আক্রমণ যদি না থামে তাহলে এর বিরুদ্ধে বাংলাদেশ থেকে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে জামাতের নেতৃত্বে। অথচ জামাতের আমির এই যুদ্ধ সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতে একটিবারের জন্যও আমেরিকার নাম উচ্চারণ করেননি, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার নিন্দা জানিয়েছেন। যে হামলাটা ইরান করেছে, আমেরিকা না। ইরানে আক্রমণের প্রেক্ষাপটে ইরান যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা করেছে সেটার নিন্দা জানিয়েছেন জামাত এবং সবাইকে সবর করার কিংবা ধৈর্য ধরার, সংযমের সঙ্গে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। একটিবারের জন্য
জন্য কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল একটিবারের জন্য ভাসুরের নাম মুখে নেয়নি। ভাসুরের নাম যখন মুখে নেয়নি তখন ভাসুরের যখন প্রতিনিধি এসেছে তখন এই প্রতিনিধির সঙ্গে বৈঠক না হওয়া কি সিগন্যাল দেয়? তারা কি ইচ্ছাকৃত এই বৈঠকটা করতে চাইলো না, নাকি মার্কিন কর্তৃপক্ষ থেকেই এই অবজারভেশনটা তুলে ধরেছে পল কাপুরের কাছে যে গত কয়েকদিনে ইরান যুদ্ধকে কেন্দ্র করে এই এনসিপি সহ বিভিন্ন ছাত্র সংগঠনের যে অবস্থান, সেই অবস্থানটা অনেকটা আমেরিকা বিরোধী অবস্থান। খুবই স্বাভাবিক, আমেরিকা বিরোধী অবস্থানই তো হওয়ার কথা। জামাতের পক্ষ থেকেও তো আমেরিকা বিরোধী অবস্থান স্পষ্ট করা উচিত ছিল যে ইরানে আক্রমণ কোনোভাবেই মেনে নেই না। তাহলে বোঝা যেত যে এতদিন যে বিভিন্ন গাজার হামলা টামলা নিয়ে যে বাংলাদেশে মিছিল হয়েছে, যে ব্যাপারগুলো হয়েছে, সেগুলো মানে এক ধরনের বৈধতা পেত যে আমরা মুসলিম বিশ্বের জন্য সবাই সবসময় সদা প্রস্তুত, সদা জাগ্রত, আমরা যুদ্ধ করতেও প্রস্তুত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সকল গোষ্ঠী বাংলাদেশে আজীবন শিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে এসেছে, তারাই অনেক বেশি মানে ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক সোচ্চার হওয়ার এক ধরনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে ইরানে হামলার প্রেক্ষাপটে। ইরান তো শিয়া অধ্যুষিত এলাকা, ইরানের মানে সর্বোচ্চ ধর্মীয় নেতারা তো শিয়া সম্প্রদায়ের। সুতরাং বাংলাদেশে আমরা যারা শিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি করছি, আমাদের চোখে বাংলাদেশি শিয়ারা যখন অমুসলিম তখন ইরানের শিয়ারা মুসলিম হয়ে গেল, মুসলিম প্রতিনিধি হয়ে গেল। ব্যাপারটা মানে একটু গোলমেলে মনে হয়, ব্যাপারটা কখনো কখনো হাস্যকর মনে হয়। ফিরে আসি পল কাপুরের বৈঠক সম্পর্কে। পল কাপুরের বৈঠক এখন পর্যন্ত গণমাধ্যমে আমরা নিশ্চিত হতে পারিনি যে জামাতের সঙ্গেও কোনো বৈঠক হয়েছে কিনা, এরকম খবর গণমাধ্যম দিতে পারেননি। হয়তো হয়েছে, হওয়ার কথা। আমরা তার সফর শুরুর আগে শুনেছিলাম যে জামাত, এনসিপি, বিএনপি তো বটেই, বিএনপি যেহেতু ক্ষমতাসীন দল, তাদের সঙ্গেও বৈঠক হবে, এমনকি আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও বৈঠক হবে ভার্চুয়ালি। কিন্তু এনসিপির সঙ্গে বৈঠক হলো না। পেছনের কারণটা কি? বৈঠকটা কি এনসিপি করলো না, নাকি শেষ মুহূর্তে আমেরিকাই বৈঠকটা বাতিল করলো? যদি আমেরিকা বৈঠকটা বাতিল করে থাকে তাহলে এটা এনসিপির জন্য একটা নেগেটিভ সিগন্যাল হয়ে দাঁড়াতে পারে। আমরা আশা করব যে মানে নতুন দল এনসিপির জন্য আমেরিকার কোনো নেগেটিভ সিগন্যাল আসবে না, যাতে করে তাদের সামনে রাজনীতি করে যাওয়ার পথে কোনো ধরনের কোনো বাধা কিংবা মানে বহির্বিশ্বের সাপোর্টের অভাব তাদের হয়, এরকম কোনো পরিবেশ তৈরি হবে না। তারা খুব ভালোভাবে রাজনীতি করে যাবে। এবং বাংলাদেশে রাজনীতি করতে হলে রাজনীতি তো মানে সরকার গঠনের রাজনীতিই করে সবাই, এবং ক্ষমতায় যাওয়ার রাজনীতি সবাই করে। এবং এনসিপি ওই তথাকথিত বাম দলের মতো রাজনীতি করতে চায় না, এটা ডে ওয়ান থেকে তারা পরিষ্কার করেছে। এই কারণে সব জায়গায় তারা এক ধরনের বিলাসিতা, এক ধরনের শোডাউন, ইফতার পার্টি করতে হলে ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি আয়োজন করা, কোটি কোটি টাকা খরচ করে এই ব্যাপারগুলো তারা করেছে। কারণ ডে ওয়ান থেকেই তারা ক্ষমতার রাজনীতি করতে চেয়েছে এবং ক্ষমতার মসনদের আশাতেই রাজনীতি করতে চেয়েছে। ক্ষমতার মসনদে আসার রাজনীতি যারা করবে তাদের ইন্টারন্যাশনাল কানেকশনটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল কানেকশনে যদি পিছিয়ে পড়ে কোনো দল, তাহলে তার পক্ষে কোনো দেশের ক্ষমতার মসনদে আসাটা খুবই কঠিন হয়ে যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই বৈঠকটা বাতিল হওয়ার কারণ কি? বাতিল কি আমেরিকা করলো নাকি এনসিপি করলো? এনসিপি যদি করে থাকে, ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তা এখন নতুন সরকারের জন্য হয়ে উঠেছে গলার কাটা। চুক্তির নানান অসম শর্ত প্রকাশ হওয়ার পর ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। ইউনূস সরকারের সমর্থকেরা ঐতিহাসিক চুক্তির দাবি করলেও এখন বেরিয়ে আসছে বহু ফাঁকফোকর। এমন অনেক কিছু আছে যা পূরণ করা এক কথায় অসম্ভব। যুক্তরাষ্ট্রের শর্ত মানলে বহু দেশের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক ছেদ করতে হবে বাংলাদেশকে। সবচেয়ে বিপদে আছে ক্ষমতার চেয়ারে বসা বিএনপি সরকার। একদিকে অর্থনীতির যাতা অবস্থা, অন্যদিকে বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার চাপ। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার কয়েক ঘন্টা না যেতেই অভিনন্দনের নামে শাসানো বার্তা এসেছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এখানেই শেষ নয়, চুক্তির বাধ্যবাধকতা স্মরণ করে দিতে ঢাকায় উড়ে এসেছেন আমেরিকান সহকারী পররাষ্ট্র মন্ত্রী পল কাপুর। পরিস্থিতি যখন এতটাই জটিল, তখন চুক্তির অন্যতম কারিগর খলিলুর রহমান কোনো দায় নিতে রাজি নন। ইউনূস সরকার থেকে বিএনপি সরকারে জেকে বসা খলিলুর রহমান দাবি করছেন বিএনপিকে জানিয়ে করা হয়েছিল অসম বাণিজ্য চুক্তিটি। পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে মিস্টার খলিলুর রহমান এমন ভাষায় কথা বলেছেন যেন তিনি এখনো ইউনূসেরই উপদেষ্টাই আছেন। আগে সরকারের স্বার্থ এবং ভাবমূর্তি বাঁচানোর তার প্রধান কাজ, অথচ সরকার বদলে তিনি এখন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমানকে কেলার দাম কতটা সেটা এরই মধ্যে বুঝতে শুরু করেছে বিএনপি সরকার। খলিলুর রহমান যখন পল কাপুরকে এই চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিয়ে হাসি মুখে প্রেস কনফারেন্স করলেন, চুক্তির 135টি শর্ত মানার পক্ষে সাফাই গাইলেন, ঠিক সেই দিনই বাণিজ্য মন্ত্রীর কথায় পরিষ্কার যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেনের হিসাবটি ততটাও সরল নয়। এটি গেলাও যাচ্ছে না, আবার উগড়ে দেওয়া অসম্ভব। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের মধ্য দিয়ে 17 ফেব্রুয়ারি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এর 5 দিন আগে অনুষ্ঠিত হয় ইউনূসের মিত্র দলগুলোকে নিয়ে একতরফা জাতীয় নির্বাচন। আর নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার। কোন শর্তে এবং কিভাবে চুক্তি করা হচ্ছে তার কোনো কিছুই ডক্টর ইউনূসের পারিষদেরা প্রকাশ করেনি। তখন দেখানো হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বাহানা। তবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে চুক্তির
পুরোটা প্রকাশ হলে মাথায় হাত পড়ে বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ। দেখা যাচ্ছে এক কথায় বাংলাদেশের পায়ে ডান্ডা বেরি পরিয়ে এই ডান্ডা বেরির চাবি যুক্তরাষ্ট্রের হাতে দিয়ে গেছেন ম্যাজিক ম্যান ডক্টর ইউনূস। আর এর অন্যতম কারিগর ছিলেন তার সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমানে বিএনপি নৌকায় চেপে বসা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনও রেখেছিলেন সক্রিয় ভূমিকা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সম্প্রতি জানায়, একটি অনির্বাচিত সরকার হয়েও অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তা দেখে তারা হতভম্ব ও স্তম্ভিত। প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এমন চুক্তির দায় পুরোপুরি নির্বাচিত অর্থাৎ বিএনপি সরকারকে বইতে হবে। ইউনূস সরকারের চাতুরি বর্ণনা করে তিনি বলেছিলেন, শুল্ক সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা শুরু হওয়ার সময় সাধারণ মানুষকে ভুল ধারণা দেওয়া হয়েছিল। তখন বলা হলো শুধু শুল্ক নিয়ে আলোচনা চলছে। সরকার জানালো 35% পাল্টা শুল্ক কিভাবে 20-এ নামিয়ে আনা যাবে তা নিয়ে কথা হচ্ছে। এজন্য কিছু কিছু ক্রয় চুক্তি করলে নাকি সমাধান হয়ে যাবে। অথচ এখন যে চুক্তিটি দেখা যাচ্ছে তাতে সবাই হতভম্ব এবং স্তম্ভিত। দর্শক, অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার মাত্র এক সপ্তাহ আগে গত 9 ফেব্রুয়ারি স্বাক্ষর হওয়া মূল 8 পৃষ্ঠার চুক্তিটি পর্যালোচনা করে দেখা গেছে এতে 6টি অধ্যায়ে নানা শর্ত যুক্ত করা হয়েছে। পরিশিষ্ট সংযোজনী মিলিয়ে চুক্তিটি মোট 37 পৃষ্ঠার। চুক্তিটি বাংলাদেশকে অন্তত 135টি শর্ত পালনের বাধ্যবাধকতা। দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই ছিল এখনকার মতো ভিডিও। পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।